ভাবুন তো, আপনি আপন মনে গাড়ি চালিয়ে একটি টানেলের ভিতর দিয়ে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে ভেসে এলো বিকট শব্দ। আপনি তাকিয়ে দেখলেন পুরো টানেলটাই ধসে পড়তেছে, আর সেই ধস আপনার দিকে এগিয়ে আসছে। কিছু বুঝে ওঠার আগেই টনে টনে পাথর ও মাটি আপনার গাড়ির উপর এসে পড়ল। চারপাশ অন্ধকার, বাইরের পৃথিবী থেকে আপনি সম্পূর্ণ বিচ্ছিন্ন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনি এখনো বেঁচে আছেন। আপনার কাছে মাত্র 2 বোতল পানি এবং একটি কেক আর একটি মোবাইল ফোন আছে। এখন প্রশ্ন হলো, আপনি কতদিন সেখানে বেঁচে থাকতে পারবেন? উদ্ধারকর্মীরা কি আদৌ আপনাকে সময় মতো খুঁজে পাবে? এই সমাজ আপনাকে উদ্ধার করার জন্য কতটুকু চেষ্টা করবে? নাকি এই অন্ধকার টানেলই হয়ে উঠবে আপনার কবর? আজকে আমরা এমনই এক শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভির গল্প জানবো। তো চলুন শুরু করা যাক টানেল মুভির এক্সপ্লেনেশন। তো মুভির শুরুতে আমরা লি জাং সু নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যে একটি কার রেন্টের কোম্পানিতে চাকরি করে। কাজ শেষে সে নিজের গাড়ি নিয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। পথে একটি পেট্রোল পাম্পে সে থামে পেট্রোলের জন্য, কিন্তু সেখানে কর্মরত একজন বৃদ্ধ ব্যক্তি তাকে পরিমাণের চেয়ে বেশি পেট্রোল দিয়ে দেয়। লি বিষয়টি দেখে কিছুটা বিরক্ত হয়, তবে কিছুক্ষণ পর ম্যানেজার এসে তার কাছে ক্ষমা চাওয়ায় লি বিষয়টি নিয়ে আর ঝামেলা করে না। সে গাড়ি নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বৃদ্ধ লোকটি তাকে পেছন থেকে ডাকে। ক্ষমা চাওয়ার জন্য তিনি লিকে 2টি পানির বোতল দিয়ে দেন। লি বোতল 2টি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে গাড়ি চালানোর সময় লি এর স্ত্রী তাকে ফোন দেয়, যার নাম সেহিউন। সে জানতে চায় লি বাড়ি ফিরতে কতক্ষণ সময় নেবে, কারণ সেদিন তার মেয়ের জন্মদিন। লি জানায় তার গাড়ির হর্নের সমস্যা, সেটি ঠিক করতে একটু সময় লাগবে, তাই বাড়ি ফিরতে একটু দেরি হতে পারে। এরপর সে আবার গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর সে প্রবেশ করে একটি বড় টানেলের ভিতরে, কিন্তু টানেলের মধ্যে ঢোকার পর থেকে লির মনে অস্বস্তি হতে থাকে। চারপাশে অদ্ভুত শব্দ শুনতে পায়, মনে হচ্ছে কোথাও প্রচন্ড ধাক্কাধাক্কি চলছে। হঠাৎ করে টানেলের বিদ্যুৎ চলে যায়, চারপাশ মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে যায়। লি ভয় পেয়ে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়, আর ঠিক তখনই রিয়ার ভিউ মিররের মধ্যে সে এমন একটি দৃশ্য দেখতে পায় যা দেখে রীতিমতো প্রাণ বেরিয়ে যাওয়ার অবস্থা। তার পেছন থেকে পুরো টানেল ধসে পড়ছে, আর সেটি দ্রুতই তার দিকে এগিয়ে আসছে। লি গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার আগে টনে টনে পাথর ও মাটি এসে তার গাড়ির ওপর পড়ে। মুহূর্তের মধ্যেই লি গাড়ি সহ টানেলের নিচে চাপা পড়ে যায়। কিছুক্ষণ পর লির জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। কষ্ট করে গাড়ির লাইট জ্বালায়, চারদিকে তাকিয়ে বুঝতে পারে গাড়িটি ভয়াবহভাবে ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে। বের হওয়ার কোনো রাস্তা নেই। তবুও ভাগ্যক্রমে গাড়ির ভেতর সে নিরাপদে আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে নিজের মোবাইল ফোনটিও খুঁজে পায়। ফোনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কাজ করছে। লি দ্রুত ইমার্জেন্সি সার্ভিসে ফোন দেয়, কিন্তু সমস্যা হলো ভিতরে কোনো নেটওয়ার্ক নেই। বারবার চেষ্টা করার পরে অবশেষে সে ইমার্জেন্সি নাম্বারে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। সে তার অবস্থার কথা জানায়। খবর পাওয়ার পর উদ্ধারকারী দল টানেলের সামনে এসে পৌঁছে, কিন্তু টানেলের অবস্থা দেখে তারা পুরোই হতবাক। টানেলের একটি বিশাল অংশ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। মুহূর্তের মধ্যেই খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ে। টেলিভিশনের প্রতিটি নিউজ চ্যানেলে চলতে থাকে টানেল ধসের খবর। এদিকে লির স্ত্রী একটি সুপারমার্কেট থেকে বের হচ্ছিল। সেখানে একটি টেলিভিশনে সে টানেল ধসের খবর দেখতে পায়। খবরে বলা হয় একজন ব্যক্তি টানেলের ভিতর গাড়ি সহ আটকা পড়েছে। বর্ণনা শুনে বুঝতে পারে লোকটি আর কেউ নয়, তার স্বামী লি। এরপর আমরা ফিরে যাই টানেলের ভিতরে। দেখা যায় লি তখনও নিজের অবস্থান বোঝার চেষ্টা করছে। হঠাৎ তার ফোনে একটি কল আসে, কিন্তু কলটি কোনো উদ্ধারকারী দলের নয়। একজন সাংবাদিক তাকে ফোন করেছে লাইভ টেলিকাস্ট করার জন্য। এতে উদ্ধার অভিযানের প্রধান কিম ডে কিউং প্রচণ্ড ক্ষিপ্ত হয়। সে সাংবাদিকদের লাইভ বন্ধ করে দেয় এবং সেখান থেকে সরিয়ে দেয়, কারণ লির ফোনের ব্যাটারি যদি দ্রুত শেষ হয়ে যায় তাহলে তার সঙ্গে যোগাযোগ করাই কঠিন হয়ে পড়বে। কিছুক্ষণ পর লি আবার উদ্ধারকর্মী দলের সঙ্গে যোগাযোগ করে। ফোনটি রিসিভ করে কিম ডে কিউং। লি প্রথমে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে, কেননা সে অনেকক্ষণ ধরে টানেলের ভিতর আটকে আছে। ডে কিউং তাকে শান্ত করে। সে জানায় উদ্ধার করতে হয়তো বেশ কয়েকদিন সময় লেগে যেতে পারে। তারপর সে জানতে চায় লির কাছে খাবার ও পানি কতটুকু আছে। লি জানায় তার কাছে 2 বোতল পানি এবং একটি কেক আছে। ডে কিউং তাকে পরামর্শ দেয় কেকটি তাড়াতাড়ি খেয়ে ফেলতে, কারণ কেকটি বেশি দিন টিকবে না, আর পানি খুব হিসেব করে খেতে হবে। সে লিকে জানায় এই পানির উপরেই তার কয়েকদিন বেঁচে থাকতে হবে। এমনকি পানি খাওয়ার সময় বোতলে সরাসরি মুখ না দেওয়ারও পরামর্শ দেয়, যাতে পানিতে জীবাণু তৈরি না হয়। এরপর ডে কিউং
লির অবস্থান জানতে চায়। লি জানায় তার পাশে একটি ফ্যান আছে। দে কিউং সাথে সাথে টানেলের ব্লুপ্রিন্ট বের করে। তারা ধরে নেয় টানেলের ভেতরে থাকা কয়েকটি ফ্যানের কোনো একটির কাছেই লি আটকে আছে। দে কিউং তাকে সাহস দেয়। সে প্রতিশ্রুতি দেয় লিকে তারা জলদি উদ্ধার করবে। দে কিউং তাকে ফোনটি আপাতত বন্ধ রাখতে বলে যাতে ব্যাটারি বাঁচিয়ে রাখা যায়। এরপর লির স্ত্রী সেহিউন তাকে ফোন করে। কণ্ঠ শুনে বুঝতে পারে তার স্ত্রী ভেঙে পড়েছে। লি তাকে কাঁদতে নিষেধ করে। সে বলে চিন্তার কিছুই নেই, খুব দ্রুতই তাকে উদ্ধার করা হবে। এরপর লি তার ছোট মেয়ের সাথে কথা বলে। মেয়েটি জানতে চায় বাবা কখন ফিরবেন। লি তাকে আশ্বস্ত করে বলে বাড়ি ফিরতে একটু দেরি হবে, আর বাড়ি ফেরার সময় তার জন্য ছোট্ট একটি পাপ্পি নিয়ে আসবে। কথাগুলো বললেও লি নিজেই জানে না সে সত্যিই কি কখনো বাড়ি ফিরতে পারবে। অন্যদিকে কিম ডে কিউং শহরের বড় বড় কর্মকর্তা ও মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসে। আলোচনার একটাই বিষয়, লিকে কিভাবে উদ্ধার করা যায়। কিন্তু সমস্যা হলো কাছে আরেকটি টানেলের নির্মাণ কাজ চলছে। সেখানে বিস্ফোরণ ঘটিয়ে কাজ করলে ধসের প্রভাব লি আটকে থাকা টানেলেও পড়তে পারে। তাই ডে কিউং নির্মাণাধীন টানেলটির কাজ বন্ধ রাখার অনুরোধ জানায়। কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়। অন্যদিকে উদ্ধার অভিযান শুরু হয়ে যায়। টানেলের যে অংশটি ধসে পড়েনি সেখান দিয়ে একটি ড্রোন পাঠানো হয়। উদ্দেশ্য টানেলের ভিতরের পরিস্থিতি দেখা। কিন্তু ড্রোন কিছু দূর যাওয়ার পরই সিগন্যাল হারিয়ে যায়। তখন তারা বুঝতে পারে টানেলের ভিতরে বিপুল পরিমাণ লোহার কারণে বারবার রেডিও সিগন্যাল ঠিকমতো কাজ করছে না। এখন পরিস্থিতি বোঝার জন্য দে কিউং নিজেই টানেলের ভিতর যাওয়ার সিদ্ধান্ত নেয়। একজন সহকারীকে নিয়ে সে গাড়িতে করে ভেতরে ঢুকে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় সামনে পুরো রাস্তা ধসে গেছে। তারা গাড়ি থেকে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু ঠিক তখনই ভুল করে গাড়ির হর্ন বেজে ওঠে। টানেলের ভেতর থেকে সেই শব্দ লির কাছেও পৌঁছে যায়। লি সঙ্গে সঙ্গে ফোন করে জিজ্ঞেস করে আপনারা কি এখানে এসেছেন। ডে কিউং তাকে জানায় তারা কাছাকাছি রয়েছে। কিন্তু ঠিক তখনই টানেলের ভেতর থেকে আবার বিকট শব্দ হওয়া শুরু হয়। পাথর নড়তে থাকে। সবাই বুঝতে পারে এই অংশটাও যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। দে কিউং লিকে নিচু হয়ে থাকতে বলে। তারা দ্রুত গাড়ি নিয়ে পেছনের দিকে ছুটতে থাকে। তখনই বিশাল একটি পাথর এসে গাড়ির সামনে আছড়ে পড়ে। ভাগ্যক্রমে গাড়িটি পাথর থেকে সরে যায়। ডে কিউং সঙ্গে সঙ্গে গাড়ি রিভার্সে চালানো শুরু করে। তারা যত দ্রুত বের হতে থাকে পেছনে টানেল তত ধসতে থাকে। অবশেষে শেষ মুহূর্তে তারা টানেলের বাইরে বের হতে সক্ষম হয়। ডে কিউং দ্রুত লিকে ফোন করে। সে জানতে চায় লি ঠিক আছে কিনা। তবে দেখা যায় ভাগ্যক্রমে লির তেমন কোনো ক্ষতি হয়নি। এরপর ডে কিউং ফোনটি সেহিউনের হাতে দেয়। সে তার স্বামীর সঙ্গে কথা বলে। লি জানায় সে ঠিক আছে, কিন্তু আশ্চর্যের বিষয় নিজের পরিস্থিতির কথা না বলে উল্টো তার স্ত্রীকে জিজ্ঞেস করে তুমি ব্রেকফাস্ট করেছো। সে স্ত্রীকে খাবার খেয়ে নিতে বলে। তারপর ফোন কেটে দেয়, কারণ সে জানে নিজের কষ্টের কথা বললে তার স্ত্রী আরো ভেঙে পড়বে। এরপর লিকে উদ্ধারের কাজ পুরোপুরি শুরু হয়। তার অবস্থান অনুযায়ী মাটির নিচে ড্রিলিং এর কাজ শুরু করা হয়। অন্যদিকে কিছু রাজনীতিবিদ ও সাংবাদিক নিজেদের প্রচারের জন্য সেহিউনের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত। মানে একবার চিন্তা করুন তারা কিরকম বিবেকহীন। একজন মানুষ মাটির নিচে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর বাইরে কিছু মানুষ সেই ঘটনাকেও নিজেদের প্রচারের সুযোগ হিসেবে ব্যবহার করছে। এদিকে লি খুব হিসাব করে পানি পান করছে। কতক্ষণ পর কতটুকু পানি পান করবে সেটাও সে ঠিক করে নিয়েছে। সে অল্প অল্প করে কেক খায় এবং বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দেয়। এরপর গাড়ির ডিকি গেটে সে একটি টর্চ লাইট, একটি ফার্স্ট এড কিট, একটি অ্যান্টিসেপটিক এবং একটি টি শার্ট খুঁজে পায়। সে শার্টটি পরে নেয়। ঠিক তখনই ফ্যানের পাশ থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। মনে হয় সেখানে কেউ আছে। লি ভয় পেয়ে জিজ্ঞেস করে কে ওখানে। হঠাৎ করে সে একটি কুকুরছানা দেখতে পায়, আর তার কিছুক্ষণ পরে একটি মেয়ের কণ্ঠ শুনতে পায়। লি ফ্যানের কাছে যায়। কিছুটা পথ পরিষ্কার করে সে অন্য পাশে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পায় আরেকটি গাড়ি ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে, আর সেই গাড়ির ভিতরে একটি মেয়ে আটকা পড়ে আছে। তার অবস্থা লির থেকেও খারাপ। একটি বিশাল পাথর মেয়েটির শরীরের উপর পড়ে আছে। লি পাথরটি সরানোর প্রচুর চেষ্টা করে, কিন্তু পাথরটি এতটাই ভারী সে একটু নাড়াতেও পারে না। মেয়েটি ভয়ে জিজ্ঞেস করে আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো। লি তাকে সাহস দেয়, বলে অবশ্যই, উদ্ধারকারীরা আমাদেরকে খুঁজছে। মেয়েটি তখন তার কাছে একটু পানি চায়। লি নিজের থেকে কিছুটা পানি মেয়েটিকে দেয়। পাথরের নিচে আটকে থাকার কারণে মেয়েটি নিজে থেকে পানি পান করতে পারছিল না, তাই লি নিজে তাকে পানি পান করিয়ে দেয়। এরপর মেয়েটি তার ফোন খুঁজে পায়, কিন্তু ফোনটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তখন সে লির ফোনটি চায়। তার মাকে শেষবারের মতো ফোন করতে চায় সে। লি তাকে ফোনটি দেয়। মেয়েটি মায়ের সঙ্গে কথা বলে। মাকে কাঁদতে নিষেধ করে, বলে আমি ঠিক আছি মা, আমাকে খুব দ্রুতই উদ্ধার করা হবে। কিন্তু কথাগুলো বলার সময় তার নিজের কণ্ঠেই ছিল মৃত্যুর ভয়।
লি নিজের গাড়িতে ফিরে আসে। তারপর কেকের কথা মনে পড়ে। সে অল্প একটু কেক খায়, বাকিটা রেখে দেয়। তার মনে হয় মেয়েটির সঙ্গে পরে একসঙ্গে বসে কেকটি খাবে। এরপর সে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ কিছু একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখতে পায় কুকুরছানাটি তার কেক খেয়ে ফেলেছে। লি এটা দেখে রীতিমতো পাগলের মতো চিৎকার করে ওঠে। অন্য পাশ থেকে মেয়েটি জিজ্ঞেস করে কি হয়েছে। লি বিষয়টি লুকিয়ে বলে কিছুই হয়নি। এদিকে টানেলের বাইরে বৃষ্টি শুরু হয়। প্রচন্ড বৃষ্টির কারণে উদ্ধারকারীদের ড্রিলিং করতে সমস্যা হতে থাকে। সেহিউন উদ্ধার ক্যাম্পে থাকা কর্মীদের খাবার পরিবেশন করতে থাকে। একদিকে স্বামীকে বাঁচানোর অপেক্ষা, অন্যদিকে দিনের পর দিন অনিশ্চয়তা। আবার ফিরে আসি আমরা টানেলের ভেতরে। পাথরের নিচে আটকে থাকা মেয়েটি প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছে। সে লিকে জিজ্ঞেস করে আর কতক্ষণ লাগবে। লি তাকে সান্ত্বনা দেয়, বলে উদ্ধারকারীরা খুব শিগগিরই তাদের কাছে পৌঁছে যাবে। কিছুক্ষণ পর মেয়েটি আবার পানি চায়, কারণ লি আগে যে পানি দিয়েছিল সেটুকু শেষ হয়ে গেছে। লি দ্রুত গাড়িতে যায় এবং পানি নিয়ে ফিরে আসে, কিন্তু সে ফিরে এসে যে দৃশ্য দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটি আর বেঁচে নেই। লি ভেঙে পড়ে। এতদিন ধরে এই অন্ধকারের মধ্যে মেয়েটি ছিল তার একমাত্র জীবিত সঙ্গী। সে আবারও পাথরটি সরানোর প্রচুর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। মেয়েটির মৃত্যুর খবর বাইরে ছড়িয়ে পড়ে। নিউজ চ্যানেলগুলোতে প্রশ্ন উঠতে থাকে, এমন একটি টানেল কিভাবে তৈরি করা হয়েছিল? দুর্বল নির্মাণ সামগ্রী, নিম্নমানের রড, খারাপ সিমেন্ট এবং অব্যবস্থাপনার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আর সবচেয়ে বেশি ভুগছে সাধারণ মানুষ। এদিকে লির পানি প্রায় শেষ হয়ে গেছে। ডেক ইয়ং এর পরামর্শ অনুযায়ী সে নিজের প্রস্রাবও বোতলে জমিয়ে রাখে। বেঁচে থাকার জন্য এখন তাকে নিজের শরীরের সীমার সঙ্গেও লড়াই করতে হচ্ছে। ঠিক তখনই সে কুকুরছানাটিকে কিছু একটা খেতে দেখে। খোঁজ করতে গিয়ে সে মেয়েটির গাড়িতে একটি ডগ ফুডের প্যাকেট খুঁজে পায়। সেখান থেকে কিছুটা নিজে খেয়ে নেয় আর কিছুটা কুকুরছানাটিকে দেয়। বাকিটা সে লুকিয়ে রাখে, কারণ সে জানে কুকুরছানাটির উপরও এখন তার খাবার নির্ভর করছে। এরপর কুকুরছানাটির সঙ্গে খেলতে খেলতে হঠাৎ পেছনের কিছু পাথর সরে যায় আর লি সেখানে ছোট্ট একটি সুড়ঙ্গ দেখতে পায়। অনেকদিন পর নিজের গাড়ি থেকে বেরিয়ে সে দাঁড়াতে পারে। তার মনে আবার বেঁচে থাকার আশা জেগে ওঠে। লি যখন শেষ পর্যন্ত প্রস্রাব পান করার কথা ভাবছিল, কোথাও টুপ টুপ করে শব্দ হচ্ছে। সে শব্দের দিকে তাকিয়ে দেখে একটি রডের পাশ দিয়ে পোটা পোটা পানি পড়ছে। লি সঙ্গে সঙ্গে বোতলটি সেখানে বসিয়ে দেয়। প্রতিটি ফোঁটা পানি যেন তার জীবনের সমান মূল্যবান। কিছু পানি জমার পর সে সেটি পান করে। পরে তার স্ত্রী ফোন করলে লি তাকে জানায় সে পানি পান করেছে, কিন্তু সে বিস্তারিত কিছু বলে না, কারণ সে জানে তার স্ত্রীকে বেশি চিন্তায় ফেললে পরিস্থিতি আরো খারাপ হবে। এদিকে বাইরে উদ্ধারকারীরা লির অবস্থান পর্যন্ত পৌঁছানোর জন্য একটি সুড়ঙ্গ করছে। অনেক পরিশ্রমের পর তারা ঘোষণা দেয় আর মাত্র কিছু সময়। রাতভর কাজ চালিয়ে গেলে তারা লির কাছে পৌঁছে যাবে। এই খবর শুনে সবাই আনন্দিত। সেহিউনের চোখেও আশার আলো দেখা যায়। অবশেষে লি বাড়ি ফিরবে, কিন্তু তখনই ঘটে সবচেয়ে বড় বিপর্যয়। উদ্ধারকারীরা ড্রিল চালিয়ে লির কাছে পৌঁছানোর চেষ্টা করে। ডেক ইয়ং লিকে একটু দূরে সরে যেতে বলে, কারণ ড্রিলিং এর সময় পাথর তার মাথার উপর পড়তে পারে। কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে ড্রিল লির কাছে পৌঁছায়নি। ডেক ইয়ং দ্রুত ব্লুপ্রিন্ট পরীক্ষা করে, আর তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। তারা যে ফ্যানের অবস্থান ধরে লির লোকেশন নির্ধারণ করেছিল, সেখানে আসলে কোনো ফ্যানই ছিল না। অর্থাৎ তারা ভুল জায়গায় সুড়ঙ্গ করছে। এখন লির কাছে পৌঁছাতে হলে তাদেরকে আবার শুরু থেকে শুরু করতে হবে। এই খবর যখন লি জানতে পারে, তখন তার শেষ আশাটুকু ভেঙে যায়। বাঁচার ইচ্ছে একেবারেই মরে যায়। এতদিন ধরে সে ভেবেছিল আর একটু পরে বুঝি উদ্ধারকারীরা তার কাছে পৌঁছে যাবে, কিন্তু এখন তাকে আবার অপেক্ষা করতে হবে। তার ফোনের ব্যাটারিও প্রায় শেষ। সে শেষবারের মতো তার মেয়ের সঙ্গে কথা বলতে চায়। তার মেয়েও সেখানে ছিল না। তখন সেহিউন তাকে জানায়, তুমি হাল ছেড়ো না। কিন্তু কিছুক্ষণ পর ফোনটি বন্ধ হয়ে যায়। লি আর বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারে না। এরপর কেটে যায় প্রায় আরো এক সপ্তাহ। উপর মহল থেকে আলোচনা হচ্ছে লি কি আদৌ বেঁচে আছে কিনা, কিন্তু তাকে কিভাবে উদ্ধার করা হবে সেই আলোচনা ধীরে ধীরে বদলে যাচ্ছে অন্য একটি প্রশ্ন। উদ্ধার অভিযান কি বন্ধ করে দেওয়া হবে? কারণ পাশের নির্মাণাধীন টানেলটি এখন আবার চালু করার চাপ আসছে। অন্যদিকে লি এখনো বেঁচে আছে। অত্যন্ত দুর্বল শরীর নিয়ে সে নিজেই বের হওয়ার পথ খুঁজছে। তার শরীর আর তাকে সাপোর্ট করছে না, কিন্তু তার মনের মধ্যে এখন একটি জিনিস বেঁচে আছে, বাড়ি ফেরার ইচ্ছা। তার স্ত্রী, তার মেয়ে, তার পরিবার। পরক্ষণে দেখা যায় উদ্ধারকারীদের জন্যও বিপদ অপেক্ষা করছিল।
একজন কর্মী গ্রাইন্ডার চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়। গ্রাইন্ডারের ব্লেড ভেঙে তার বুকে ঢুকে যায়, সে ঘটনাস্থলেই মারা যায়। এরপর পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। অনেকে লিকে উদ্ধার করার অভিযান বন্ধ করার দাবি জানায়। মৃত কর্মীর মা ছুটে আসে, ছেলের মৃত্যুর জন্য সেহিউনকে দাবি করতে থাকে। মহিলাটি রাগে দুঃখে সেহিউনের ওপর ডিম ছুড়তে থাকে। এদিকে প্রশাসনের লোক এসেছে, তার কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর নিতে চায় যাতে লিকে উদ্ধার করার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ করা যায়। কিন্তু সেহিউন তাদেরকে একটি প্রশ্ন করে, লি যদি এখনো বেঁচে থাকে, কিন্তু কেউই সে প্রশ্নের উত্তর দিতে পারে না। অন্যদিকে দেখা যায় লির অবস্থা এখন খুবই ভয়াবহ। দীর্ঘদিন খাবার ও পানির অভাবে তার শরীর প্রায় নিস্তেজ হয়ে গেছে, ঠিকমতো বসে ওঠার শক্তিটুকু নেই। তারপরও সে হাল ছাড়ে না। এদিকে সেহিউন রেডিও স্টেশনে যায়, সেখানে সে লিকে উদ্দেশ্য করে বলে উদ্ধার অভিযান বন্ধ করার অনুমতি সে দিয়ে দিয়েছে, অর্থাৎ এখন আর কেউ লিকে উদ্ধার করতে আসবে না। এ কথাটি যখন লির কাছে পৌঁছে সে যেন পাগলের মতো হয়ে যায়। সে আবার নিজের সমস্ত শক্তি দিয়ে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে, কারণ বাইরে কেউই জানে না লি এখনো বেঁচে আছে। দেখা যায় নির্মাণাধীন হাডু টানেল 2 এর কাজ আবারও শুরু হয়ে গেছে। এটি দেখে দেকিউং প্রচন্ড ক্ষেপে যায়, কারণ সে জানে লি এখনো বেঁচে থাকতে পারে। সে আগের খনন করা সুড়ঙ্গ দিয়ে আবার টানেলের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সুড়ঙ্গের ভিতরে ঢুকে একটি মাইক্রোফোন লাগানো স্টিক পাথরের ভিতরে ঢুকিয়ে লির কোনো শব্দ পাওয়া যায় কিনা তা খোঁজার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই হাডু টানেল 2 এ মাইন্ড ব্লাস্ট করার প্রস্তুতি শুরু হয়। দেকিউংকে দ্রুত উপরে তুলে আনা হয়, বিস্ফোরণ শুরু হয়, আর টানেলের ভেতরে থাকা লি বুঝতে পারে এবার সত্যিই বড় বিপদ। পাথর কাঁপতে শুরু করে, চারপাশ থেকে ধস নামতে থাকে। লি কুকুরছানাটিকে নিয়ে নিরাপদ জায়গা খুঁজতে থাকে। সে ফ্যানের ভিতর আশ্রয় নেয়, কিন্তু হঠাৎ দেখতে পায় কুকুরছানাটি ফ্যান থেকে বের হয়ে গেছে। লি নিজের জীবনের পরোয়া না করে কুকুরছানাটির পেছনে ছুটে যায়, আর তখনই পুরো অংশটা ধসে পড়ে। অন্যদিকে দেকিউং উপরে উঠে আসার পর হঠাৎ তার নজর যায় সেই মাইক্রোফোনের মেশিনটির দিকে। সেখান থেকে সিগন্যাল আসছে, মানে লি এখনো বেঁচে আছে। দেকিউং সঙ্গে সঙ্গে মাইন্ড ব্লাস্ট বন্ধ করার নির্দেশ দেয়। তারপর সে কোনো রকম চিন্তা না করে আবার সেই সুড়ঙ্গের ভিতর প্রবেশ করে। অন্যদিকে লি বুঝতে পারে এটাই হয়তো তার শেষ সুযোগ। সে গাড়ির হর্ন বাজাতে থাকে, বারবার বাজাতে থাকে। ধুলো আর পাথর তাকে যেন ঘিরে ফেলছিল। দেকিউং সে শব্দ শুনে সে বুঝতে পারে লি খুব কাছেই আছে। উদ্ধারকারীরা মরিয়া হয়ে ধ্বংসস্তূপ সরাতে শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে লির কাছে তারা পৌঁছাতে সক্ষম হয়, আর শেষ মুহূর্তে তারা লিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। লি যখন টানেলের বাইরে আসে তখন চারপাশে মানুষের ভিড়। সাংবাদিকরা তাকে ঘিরে ধরে, ক্যামেরার ফ্ল্যাশে চারপাশ ঝলসে যেতে থাকে। এমন অবস্থা হয়ে যায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পথও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি হাসপাতালের পথে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর জন্য তাকে অপেক্ষা করতে হচ্ছিল। একবার ভাবুন, যে মানুষটি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, যে মানুষটি খাবার পানি ছাড়া মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত বেঁচে ফিরতে সক্ষম হয়েছে, তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার বদলে বাহিরের মানুষগুলো নিজেদের স্বাস্থ্য নিয়েই ব্যস্ত। মুভিটি এখানেই আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেয়। দুর্যোগের সময় আমরা কি সত্যিই মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, নাকি একজন মানুষের কষ্ট কখনো কখনো রাজনীতি, মিডিয়া আর স্বার্থের কাছে হার মেনে যায়? আর লি সে শেষ পর্যন্ত ফিরে পায় তার পরিবারকে। অন্ধকার টানেলের ভেতর থেকে সে প্রমাণ করে বেঁচে থাকার ইচ্ছা থাকলে মানুষ অসম্ভব পরিস্থিতিতেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে পারে এবং বেঁচে ফিরতে পারে। এটাই ছিল টানেল মুভির গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এমনই আরো মুভি এক্সপ্লেনেশন পেতে মুভি এক্সপ্লেনেশন ইন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো অসাধারণ মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।